স্বাগত দর্শক, পূর্বাচল রিজেন্টাল সংবাদ সংলাপে সঙ্গে আছে আমি অঞ্জন রায়। আছেন তিনজন পরিচিত মুখ, আছেন সুভাষ সিংহ রায়, আছেন মীর মোবাশ্বের আলী স্বপন, আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনজনের বিশেষণ দেওয়ার কিছু নেই, নিজ নিজ গুণেই তারা আপনাদের কাছে প্রতিনিয়ত পরিচিত। সম্মানিত দর্শক, আমরা পৌর নির্বাচন নিয়ে কথা বলবো আশা করছিলাম, এবং আজকে পৌর নির্বাচন নিয়ে কিন্তু কথা বলছিলেন বিরোধী দলীয় নেত্রী, কিন্তু সেই সাবেক বিরোধী দলীয় নেত্রী মার্জনা করবেন। সেই ক্ষেত্রে তিনি তার একটি কথা, যেটি আমি যদি সরাসরি bdnews24.com এর শিরোনামটিতে যাই, মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে খালেদার সংশয়। স্বাধীনতার 43-44 বছর পার হয়ে যাওয়ার পর আমরা এখন একটি সংশয়ের মধ্যে থাকি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে, নিহতের সংখ্যা নিয়ে। লজ্জিত হই আমরা, লজ্জিত হন তারা যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। সুভাষ সিংহ রায়। অন্যদা, আপনাকে ধন্যবাদ। আমাদের মাঝে মাঝে হোঁচট খেতে হয় যারা বাংলাদেশে রাজনীতি করছেন, তারা তাদের মধ্যে যারা গণতান্ত্রিক রাজনীতি করছেন, মুক্তিযুদ্ধের কথা বলছেন, তাদের মধ্যে যে সংশয় দ্বিধা, এটা কেন? আমার কাছে আরও অবাক লাগে যে এত বছর পরে আপনি লক্ষ্য করেছেন এইবারের যে 16ই ডিসেম্বর যেভাবে পালিত হয়েছে, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে, প্রতিটা ঘরে ঘরে নতুনভাবে, নতুন উদ্দীপনায়, নতুন মাত্রায় কিন্তু এবার পালিত হয়েছে। কারণটি হচ্ছে এইবার যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, এবং এই বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ একটা জায়গায় কিন্তু তাদের স্বস্তির জায়গাটি ফেলেছে, যে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমাদের মা বোনের ইজ্জত নিয়েছিল, যারা আমাদের মানুষ হত্যা করেছে, তাদের কিন্তু বিচার হয়েছে। এটা একটি বিষয়। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে 4 দিন বাংলাদেশে ভ্রমণ করে গেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যারা কৌশিক বসু। তিনি কিন্তু তার প্রতিটা বক্তৃতায়, প্রতিটা অনুষ্ঠানে কিন্তু ব্যক্ত করেছেন এই বাংলাদেশের উন্নয়নের বিস্ময় হিসেবে। আমরা উন্নয়ন নিয়ে কথা বলছিলাম, আমি মুক্তিযুদ্ধের প্রসঙ্গে আমি ডিটেইল হচ্ছি না। মুক্তিযুদ্ধের যে ব্যাপারটি, সেটা কিন্তু সেখানে থাকতে চাই। মুক্তিযুদ্ধের ব্যাপারে কৌশিক বসু নিয়ে আমরা কথা বলেছি, আরো বলবো হয়তো। তিনি তার 42 মিনিট বক্তৃতা আমি সামনে বসে শুনেছি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আমাদের যে অর্জন এবং তার পরবর্তীতে আমাদের 44 বছরের যে এগিয়ে যাওয়া, সেই সময় দাঁড়িয়ে যদি এখন একটি সাবেক প্রধানমন্ত্রী তিনি যেমন যদি এই কথাটি বলবার চেষ্টা করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছেন, তার এই বিষয়ে সংশয় আছে। আমি জানি না তিনি কি কারণে এটা বলেছেন, কিন্তু আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে আপনাদের এই রাজনৈতিক দলটির যে আত্মহনন মনস্কতা, এই যে দলটির আত্মবিনাশের মহাযাত্রায় সামিল হয়েছেন, এটাতে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির কাঠামো নষ্ট হচ্ছে। নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নিজের দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের চেতনায় যে মুক্তিযুদ্ধ, সেই চেতনার মুক্তিযুদ্ধের উপরে আর একটি হতাশা, আর একটি যন্ত্রণার প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের আমি চাই যারা যেই দলটি রাজনীতি করবে, প্রত্যেকটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করবে, কিন্তু এই রকম বক্তব্য, এই যে হোঁচট খাওয়া বক্তব্য, এটা আমার কাছে খুব অবাক লাগে, বিস্ময় লাগে, কেন বাংলাদেশে এটা সম্ভব কিনা। ধন্যবাদ। রুমিন ফারহানা। জি, আমি সুভাষদার কথা শুনছিলাম। ওনার কথা আমি যতবার শুনি আমি সত্যি মুগ্ধ হয়ে শুনুনি। ওনার কাছ থেকে জানা যায়, শেখা যায় অনেক কিছু। তো মুক্তিযুদ্ধের বিষয়ে কথা হচ্ছিল। মুক্তিযুদ্ধ তো আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্নের কোনো জায়গা নেই, এবং আমার মনে হয় না যে বিএনপি চেয়ারপারসন সেই বিষয়ে কোনো প্রশ্ন তুলেছেন। আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে উনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদের সংখ্যা 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আসলে কত লক্ষ লোক শহীদ হয়েছেন, নানা বই কিতাবে নানা রকম তথ্য রয়েছে। দেখা যাচ্ছে যে ডেভিড বার্গম্যান যে কথাটা বলেছিলেন, উনি সম্ভবত সেটাকেই মিন করতে চেয়েছেন। ডেভিড বার্গম্যান, আমি সেটাই বলছি, উনি যেটা মিন করতে চেয়েছেন আমি সেটা বলছি। ডেভিড বার্গম্যান একজন সাংবাদিক, আপনারা জানেন ডেভিড বার্গম্যান কে। তো উনি যে ডেভিড বার্গম্যানের কাছ থেকে আমাদের রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা শিখবেন, মোটেও সে কথা উনি বলেননি। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা করতে হবে, যেটা আনফরচুনেট। স্বাধীনতার 44 বছর পার হয়ে গেছে, আমরা না মুক্তিযোদ্ধার তালিকা করতে পেরেছি,
না আমরা রাজাকারের তালিকা তৈরি করতে পেরেছি। যখন মুক্তিযোদ্ধাদের বয়স 2 বছর বাড়ানো হলো তখন শয়ে শয়ে রিট মামলা হয়ে গেল হাইকোর্টে কে প্রকৃত মুক্তিযোদ্ধা এবং কে প্রকৃত মুক্তিযোদ্ধা নন সেটার উপরে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক যে বাংলাদেশের 44 বছর যেই মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে আমরা দাঁড়িয়ে আছি, যে মুক্তিযুদ্ধ না হলে আজকে বাংলাদেশে বলে আমি আমার পরিচয় দিতে পারতাম না, যে মুক্তিযুদ্ধ না হলে আপনি অঞ্জনরা এত বড় বড় কথা বলে টকশো পরিচালনা করতে পারতেন না, সেই মুক্তিযুদ্ধ নিয়ে এখনো আমরা পরিষ্কার ইতিহাস তৈরি করতে পারিনি। সেটাই আমাদের দুঃখজনক ব্যাপার। আমার খুব অবাক লাগে যে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার হিসেবে যে দলটি আজকে 8 বছর ধরে ক্ষমতায় আছে, তার আগে আরো 5 বছর ক্ষমতায় ছিল, সেটা বৈধভাবে বা অবৈধভাবে যেভাবেই হোক না কেন, তারা এতগুলো বছর চেতনা নিয়ে রাজনীতি করে গেল, কেন একটি পরিষ্কার তালিকা তারা দিতে পারলো না? তালিকা দিতে পারলো না বলেই তো আজকে এতগুলো প্রশ্ন করবার সুযোগ সবাই পাচ্ছে। যদি একটা পরিষ্কার তালিকা থাকতো তাহলে তো এত কথা উঠবার। ধন্যবাদ সুভাষ সিংহ রায়। স্বপন, আমি আপনার কাছে পরে আসবো। সুভাষ সিংহ রায়, কেন এই তালিকা দিতে পারেননি আপনারা? না, এই প্রশ্ন আমি তো সরকারের পক্ষ হয়ে কথা বলছি না, আমি একজন বিশ্লেষক হিসেবে যেটা মনে করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল বঙ্গবন্ধুর মৃত্যুর মধ্য দিয়ে। এবং আপনারা জানেন যে 1972 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন, 24 জানুয়ারি কিন্তু তিনি মাত্র 14 দিনের মাথায় দালাল আইন করেন। আবার বঙ্গবন্ধু মৃত্যুর পর 15 আগস্টের পর 31 ডিসেম্বরে এই যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এবং যারা বেনিফিশিয়ারি, তারাই কিন্তু আবার বিশেষ করে জিয়াউর রহমান সাহেব, তিনি কিন্তু এই ক্ষমতার মসনদে বসে এই ইতিহাসটা জানি। এই দালাল আইন বাতিল করে কি আশা করতে পারি না শহীদের একটি তালিকা পূর্ণাঙ্গ তৈরি হবে বাংলাদেশে? এই মুক্তিযোদ্ধাদের তালিকা হতে হবে, রাজাকারের তালিকা হতে হবে, প্রত্যেকটা তালিকা পরিষ্কার থাকতে হবে, না হলে এই ধরনের প্রশ্ন আসতেই থাকবে। 88 বছর স্বপন, আমি আপনার কাছে আসছি। ধরুন এই যে তালিকার কথা রুমিন ফারহানা দাবি করছেন, সুভাষ সিংহ রায় বললেন যে জায়গাটিতে, কিন্তু এই তালিকাটি আমরা করতে পারি, রাষ্ট্র অবশ্যই করতে পারে, রাষ্ট্রের যদি দায় বা দায়িত্বের জায়গা থেকে রাষ্ট্র অবশ্যই করবে, এটি আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু এই তালিকার বাইরে যারা প্রকাশ্য ভাবেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা কিন্তু বাংলাদেশে নির্বিঘ্নে জোট ভোটের রাজনীতি করছেন এবং করেছেন বিভিন্ন সময় বিভিন্ন ফর্মে। আপনাকে ধন্যবাদ। আমি একটু বলতে চাচ্ছি যে স্বাধীনতা 44 বছর পরও এই জিনিসটা নিয়ে এখনো বিতর্ক তৈরি হচ্ছে, করছে, হঠাৎ হঠাৎ একটা নতুন আইডিয়া দেওয়া হচ্ছে। কেন এটা কিসের জন্য করা হচ্ছে? আপনি যদি এই দেশের ইতিহাস দেখেন, 75-এর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন আসলেন, অনেকগুলো আইন করার চেষ্টা করলেন এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলেন। 75-এর 15 আগস্টের পরে যেখানে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে, জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, আমাদের কতগুলো নেভি অফিসার, আর্মি, এয়ারফোর্সের অফিসারকে হত্যা করা হয়েছে জাপানি এয়ারলাইন্স হাইজ্যাকের পরে, এবং গুণে গুণে যতগুলো ডেডিকেটেড অফিসার ছিলেন এদেরকে ডেকে ডেকে হত্যা করা হয়েছে। আপনি কি করে আশা করেন যে এতটা বছর পরে যারা মুক্তিযুদ্ধের, জমিন যেটা বললো যে মুক্তিযুদ্ধের দাবিদার, যে মুক্তিযুদ্ধের সংগঠক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং এদেরকে ক্ষমতার কত বছর ক্ষমতার বাইরে রাখা হয়েছে। এবং আজকে বেগম খালেদা জিয়া যে কথাটি বলেছেন দাদা, তিনি দাবি করছেন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং সাংবিধানিকভাবে 3বার প্রধানমন্ত্রী ছিলেন। উনি কেন আজকে 3বার প্রধানমন্ত্রী থেকে আজকে আমাদের যেখানে রাষ্ট্র তার দায় থেকে কিছুটা হলো মুক্তি দেওয়ার চেষ্টা করেছে, রাজাকার এবং স্বাধীনতা বিরোধীদের বিচার প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করে যে দায় থেকে কিছুটা হলো মুক্তি দেওয়ার চেষ্টা করেছে এই দেশের মানুষকে, সেখানে কেন আজকে খালেদা জিয়া এই একটি দাবি তুললেন আজকে? তো উনি কি করেছেন? উনি যদি 15 বছর ক্ষমতায় থেকেছেন, 15+ হচ্ছে যে জিয়াউর রহমান যে সন্ধ্যা ক্ষমতায় থেকেছেন, তাহলে কেউ তো এখানে কাজ করেনি। ওনারা স্বাধীনতা, যেটা আপনি বললেন যে যেখানে ভোটের রাজনীতি হচ্ছে, আপনি দেখেন, আপনি 70 নির্বাচনের কথা যদি আমি একটু ফিরে যাই, যে 70 নির্বাচনে আপনি যদি ভোটের অঙ্কে দেখেন, 30% মানুষ কিন্তু নৌকায় ভোট দেয়, এবং এরা কিন্তু কখনই বাংলাদেশের স্বাধীনতাকে কখনই মেনে নেয়নি এবং নিতে পারেনি। কারণ যারা 70 নির্বাচন, আমরা একটু অন্যভাবে ভাবতে পারি যে তারা যখন ভোট দিয়েছিলেন, তারপরে যখন এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধটি শুরু হলো, তখন এই 30% যে রিজিট থেকেছেন পাকিস্তানের পক্ষে এমন নয়, হয়তো তারা নিশ্চয়ই তাদের একটি অংশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এমনটি আমরা ভাবতে পারি হাইপোথিসিস হিসেবে। যদি আপনি এটা ভাবতে পারেন, ভাবাটা কিন্তু আসলে আক্ষরিক অর্থে এটা হয়নি। কেন হয়নি দেখেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধু হত্যার পরে এরা কিন্তু আবার এই দেশের ক্ষমতার চালিকা শক্তিতে আবার চলে এসেছে, এবং এই কাজটি আসলে অত্যন্ত সুন্দরভাবে জিয়ে রেখেছেন এবং এটা নিয়ে রাজনীতি হয়েছে।
যে জিনিসটা কেউ কখনই করেনি। এমন একটা সময় এসেছে করার। আজকে রুমিন যেটা বললেন, কিছুদিন পর পরে আমাদের কোর্টে গিয়ে রিট হয়, এটা বন্ধ হয়ে যায়, আবার এটা নিয়ে আলোচনায় আসে, এই করে করে কিন্তু আমাদের সময় ক্ষেপণ হচ্ছে, এবং এটা নিয়ে কিন্তু আলোচনার সময় অনেক হয়েছে। এবং প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন কর্মচারীরাও সার্টিফিকেট জাল করে, এক্স্যাক্টলি এটা হয়েছে, এবং তাদের চাকরিচ্যুতি হয়েছে, কিন্তু হাজতে যাননি। এবং আরেকটা জিনিস আমি আজকে আলোচনা করছিলাম রুমিনের সাথে, যে অনেকে মুক্তিযুদ্ধ করেছেন, তারা কখনো আসেনি যে আমি মুক্তিযোদ্ধা, আমি এই পরিচিতিটুকু অনেকে দিতে আসেনি। অনেকে সুযোগ সুবিধার জন্য বা তাদের আর্থিক অবস্থা খারাপের জন্য অনেকে হয়তো এই সার্টিফিকেট নিতে চেয়েছেন, আর অনেকে আবার গৌরবের জন্য অভিমান থেকে অনেকে আসেন। আমার পিতা দুটি ক্যাম্পের পরিচালক ছিল, তিনি নেননি, রাইট। আমি সেই কথাটাই বলছিলাম যে এটাকে আপনি কিভাবে সেপারেট করবেন। কিন্তু সেটি আলাদা কথা। কিন্তু আমরা যখন আশা করি, অথবা আমাদের প্রজন্ম যারা যুদ্ধের হয়তো 1-2 বছর আগে পরে জন্মেছি, আমরা কিন্তু যে বাংলাদেশটি দেখি, আমরা কিন্তু আমাদের জ্ঞান হয়েছে, আমরা বাতাস নিতে শিখেছি, নিঃশ্বাস নিতে পেরেছি একটি স্বাধীন বাংলাদেশে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাধীনতার 44 বছর পরে আমার ক্রুদ্ধতার জায়গা এইটি, যে স্বাধীনতার 44 বছর পরে কেন আমরা এই ধরনের জায়গা শুনবো। কারণ এই দায়টি কি, এই শহীদের সংখ্যা বা মুক্তিযুদ্ধে যারা মারা গিয়েছেন, ইদানিং মারা গিয়েছেন শব্দটি চলছে, সেই মারা গিয়েছেন যারা, তাদের সংখ্যা নিয়ে কেন আমাদের রাজনীতি? আমি এখানে যেটা জিনিসটা বলতে আমার তো দরকার নাই ক্ষমতা নিয়ে যা খুশি হোক, ধরেই নিলাম, কিন্তু এই জায়গাটি তো ক্লিয়ার দেখতে চাই আমরা। দাদা তর্কের খাতিরে ধরেই নিলাম যে 30 লক্ষ না হয়ে 29 লক্ষ হয়েছে বা 3 লক্ষ হয়েছে, আমি 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 জাস্ট একটা তর্কতে যাচ্ছি, তাহলে সেখানে এটা নিয়ে শহীদ হয়েছে ওদের দেশের লোকজন, যুদ্ধ করেছে ওদের দেশের লোকজন, আজকে কেন এই প্রশ্ন তুলে বিভেদ তৈরি করা হচ্ছে? আবার ওই একটা পক্ষ একই কথা যে আমি এই রাজাকারদের বিচার চাই, কিন্তু স্বচ্ছতা নাই, তার মানে কি এটাকে উস্কে দেওয়া হচ্ছে। ধন্যবাদ রুমিন ফারহানা। হ্যাঁ, তো যে কথাটা আমরা বলছিলাম যে একটা তালিকার না থাকার কারণেই কিন্তু এতগুলো বিভ্রান্তি হচ্ছে। এবং দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার, সেটাই ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটাই আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, এই প্রশ্নটিও তো আজকে আমাদের সামনে আসে। আমি আপনাকে প্রশ্ন করি যে এই যে 4টি স্তম্ভ আমার সংবিধানকে দাঁড় করিয়ে রেখেছিল, 4টি স্তম্ভের প্রথম স্তম্ভ কাটলেন কে? না, কথা হচ্ছে যে দ্বিতীয়টি কাটলেন কে? না, কোন স্তম্ভ, তৃতীয়টি কাটলেন কে? না, কোন স্তম্ভই কাটা যায়নি। যেই মূল ভিত্তির উপর, যেই মূল চেতনার উপরে, যেই মূল নীতির উপরে আমাদের সংবিধান দাঁড়িয়েছিল, সেই মূল নীতির উপরেই সংবিধান দাঁড়িয়ে আছে, সেখানে কেউ হাত দেয়নি। কিন্তু যেই গণতন্ত্র, আপনি আমাকে একটা একটা করে আসেন, আজকে গণতন্ত্রের কথা বলেন আপনি, যেই বাংলাদেশ গণতন্ত্রের জন্য, যেই বাংলাদেশের জন্ম 1971-এ, সেই গণতন্ত্র আজকে আছে দেশে? 153টি আসল গণতন্ত্র মানে কি? আমার ভোট আমি দেব, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে জনপ্রতিনিধি। বাংলাদেশে সেই গণতন্ত্র কোথায় এখন? একটার পর একটা নির্বাচন আসে, জনগণ আশা করে এইবার সে ভোট দিতে পারবে, নির্বাচন চলে যায়, দেখা যায় জনগণের সেই আশা পূরণ হয়নি। এই বাংলাদেশের জন্যই কি আমরা যুদ্ধ করেছিল এদেশের মানুষ? তা তো নিশ্চয়ই নয়। সুতরাং দেখুন, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ যেই স্বপ্ন নিয়ে হয়েছিল, যেই আশা নিয়ে হয়েছিল, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তার কোনোটাই পূরণ হয়নি। তো সুতরাং এখন 44 বছর আগের সেই স্বপ্ন তো আমরা কেউই পূরণ করতে পারিনি অঞ্জন রায়, এটা তো সত্য। এটা মেনেই তো আজকে এই বিতর্ক, কিছু করবার নেই। সুভাষ সিংহ রায়। না, আমাকে মার্জনা করবেন অঞ্জন দা, বোধগম্য কারণে চিত্ত আজ আপনার চঞ্চল, যে কারণে আমি ডিরেল হতে পারি, আমার কথায় অনেক কিছু আসতে পারে, এটা কিন্তু খুব বেশি লাভ ক্ষতি কিংবা ক্ষতিবৃদ্ধি হবে না। কিন্তু একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী যখন আজকের এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে যখন সেই বার্তাটি দেয়, সেই বার্তায় কিন্তু ভুল বার্তা যায়। আমার সামান্য ডিরেলটে আপনি মনক্ষুণ্ণ হয়েছেন, কিংবা আপনার উত্তেজনা, চিত্ত চঞ্চলতা আমার দিকে আপনি ঘুরিয়ে দিয়েছেন, কিংবা প্রকৃত কারণে দিয়েছেন, এটা কিন্তু লাভ ক্ষতি খুব বেশি নাই। কিন্তু একটি জাতীয় নেতা যেমন সঞ্জীব চট্টোপাধ্যায় বলতেন যে শক্তিমানদের চক্ষু লজ্জা থাকতে নেই, বা দেশের রাজনৈতিক নেতাদের তাই প্রমাণ। আমার তো এটাই অন্তত প্রাসঙ্গিক, এটা অন্তত স্বীকার করবেন যে আজকে যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথাটি আমার খুব মনে পড়ছে, যে এইভাবে বলতে পারেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন, এবং এই অর্জনের ধারাবাহিকতায় আমরা যতটুকুই বলি আওয়ামী লীগের দোষ আছে, বিএনপির দোষ আছে, তার ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সব নিয়ে আলোচনা করা প্রাসঙ্গিক। আমি আসবো আপনার কাছে, এবং এই প্রাসঙ্গিক শব্দটিতে আমরা থামছি, প্রাসঙ্গিক থেকে শুরু করব। কিন্তু সময়ত দর্শক যেমনটি থাকে, নিয়ম মাফিক একটি ছোট বিরতি। প্রত্যাশা পূর্বাঞ্চল রিজেন্ট সংবাদ সংলাপের সাথে, জিটিভির সাথে থাকবেন।
ফিরে এলাম পূর্বাচল রিজেন্টাল সংবাদ সভায়। সুভাষ সিংহ রায়, আপনি অসমাপ্ত ছিলেন। মানে আমার কথার কিছু বাক্যাংশ বাদ রয়ে গিয়েছিল, সেই বাক্যাংশের শেষ অংশটুকু আমি বলি। মার্ক টুয়েন বলতেন, মানুষকে যতটা না সহজ বোকা ভাবা, তার চেয়ে বেশি কঠিন কাজটি হচ্ছে কিন্তু তাকে কনভিন্স করা। উনি যে শব্দ ব্যবহার করেছে কনভিন্স, আমরা কিন্তু রাজনীতিবিদরা ভুলে যাই যে জনগণ যেভাবে রাজনীতিবিদদের কথা গ্রহণ করছে কিংবা বর্জন করছে, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতে যে আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, যদি এই বার্তাটি চলে যায় তাহলে কিন্তু শুধুমাত্র ওই দলটির কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না, সমগ্র রাজনৈতিক ব্যবস্থার একটি ক্ষতি হবে। এবং এই রাজনৈতিক ব্যবস্থার ক্ষতি হবে কিন্তু আমার মুক্তিযুদ্ধের চেতনায়। আজকে যে নতুন প্রজন্ম, আজকে যারা বুঝতে শিখছে, মুক্তিযুদ্ধ নিয়ে তারা এগোতে চায়, যেটা আমরা দাবি করি, আপনিও দাবি করেন, ব্যারিস্টার রহিম ফারহানা দাবি করে, সবাই দাবি করছে, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় তাদেরকে গড়ে তুলতে হবে এবং তাদেরকে মুক্তিযুদ্ধ একেবারে শিরায় শিরায় তাদেরকে পথিত করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি জাতীয় নেতা বলে মুক্তিযুদ্ধের এত বছর পরে কত লক্ষ লোক শহীদ হয়েছিল, সেই প্রসঙ্গটি নিয়ে আসে, আমি জানি না যে তিনি কোন প্রসঙ্গে এই কথাটি বলেছেন। এটাই বলছি, প্রাসঙ্গিকভাবে এই কথাগুলো বলা তার ঠিক হয়নি। আরেকটি ব্যাপার যে ব্যারিস্টার রহিম ফারহানার পিতা অলি আহাদ সাহেব যখন বঙ্গবন্ধুর সাথে যখন ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছেন, ছাত্রলীগ যখন প্রথম কমিটি ঘোষিত হয়, আর একবার কিন্তু আপনারা এখানে বলেছিলাম প্রাসঙ্গিকভাবে, আমি কিন্তু এই কথাটা বলছি প্রাসঙ্গিকভাবে, আপনি এই প্রাসঙ্গিকতার ক্ষেত্রে বলি, তিনি কিন্তু প্রথম বলেছিলেন যে পূর্ব পাকিস্তান মুসলিম শব্দলীগ হবে না, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ হবে। মুসলিম শব্দ তিনি বাদ দেওয়ার পক্ষে ছিলেন সেই অলি আহাদ। তার পরবর্তী রাজনীতিতে বঙ্গবন্ধুর সাথে পৃথক হয়ে যা, এটা ভিন্ন প্রেক্ষাপট। চেতনার যে জায়গাটি কিন্তু আমি ব্যারিস্টার রহিম ফারহানাকে অনুরোধ করব, সকলকে অনুরোধ করব, নিশ্চয় তাদের চেতনা সে জায়গাটি আছে। অন্তত আমি মনে করি আমাদের তো তার শক্ত অবস্থান থাকবে, কেননা তারা আমাদের চেয়ে তো আরো এগিয়ে যাওয়া প্রজন্ম, আমাদের চেয়ে অনেক বেশি তারা বাংলাদেশের বাস্তবতা বোঝেন, রাজনীতি বোঝেন এবং তারা শক্তভাবে কথা বলতে পারেন। আমি মনে করব এই প্রেক্ষাপটে অন্তত ব্যারিস্টার রহিম ফারহানা রুখে দাঁড়াবেন, তারা বলবেন, প্রতিবাদ করবেন। রহিম ফারহানা একটি সম্পূর্ণ নতুন প্রসঙ্গ নিয়ে এসেছেন সুভাষ দা। জি না, দেখুন ঐতিহাসিক ভূমিকা, ইতিহাস তো বলে যাবেই, এটা তো অস্বীকার করবার কিছু নাই। আমি এমন একটি পরিবার থেকে ইতিহাস পাল্টানো যায় না, এটা হয়তো সাময়িকভাবে মুছে ফেলবার একটি চেষ্টা করা যায়, কিন্তু এটাকে চিরতরে হারিয়ে কখনোই যায় না, ফিরে ফিরে আসে ইতিহাস। আর আমি এমন একটি পরিবার থেকে এসেছি যে পরিবার থেকে ভাষা আন্দোলনের জন্ম। অলি আহাদ সাহেবকে বলা হয় ভাষা আন্দোলনের সিপাহসালার, এবং এটাও একটি দুঃখজনক অধ্যায় যে আজকে নিজের বাবার কথা আমার নিজের বলতে হচ্ছে। বাংলাদেশে তো এটাও মুছে ফেলবার চেষ্টা হয়েছে, অলি আহাদকে ভাষা আন্দোলনের মূল নায়ক থেকে সরিয়ে ফেলে একেবারে মুছে ফেলার চেষ্টা তো করা হয়েছে, এই বাংলাদেশেই হয়েছে। তো এই দুঃখবোধের জায়গাগুলো তো আছেই, কিন্তু এগিয়ে যাব, এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে তো রাজনীতিতে আসা। তো যে প্রসঙ্গে কথা হচ্ছিল, আমার মনে হয় না 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের কোনো কিছু নিয়ে উনি চ্যালেঞ্জ করেছেন। উনি যেটা বলতে চেয়েছেন বলে আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন অঞ্জন দা, যেটা আমার ওপিনিয়ন, উনি বলতে চেয়েছেন একটি স্বচ্ছ পরিষ্কার তালিকা থাকা দরকার, যারা শহীদ হয়েছেন তাদের এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমরা একমত, এই বিষয়ে কিন্তু আমরা একমত। এটি ভাবি তাহলে তো এই জায়গাটিতে আমরা যদি এমনটি আশা করি, অন্যান্য দেশে যদি দেখি অনেক ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক শক্তিরা একমত এক জায়গায় হন, এটি তো পলিটিক্যাল একটা আহ্বানও আসতে পারত। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো মনে করি যে এই কিছু কিছু জায়গা, আমাদের 52 ভাষা আন্দোলন, আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, যেগুলো আমাদের অস্তিত্বের অংশ, এই জায়গাগুলোতে আসলে দলগত বিভাজনের কোনো জায়গা নাই। বাংলাদেশের বসে রাজনীতি করতে হলে, বাংলাদেশের বাস করতে হলে, বাংলাদেশী নাগরিক বলে নিজের পরিচয় দিতে হলে আমাকে কিছু কিছু জায়গা আসলে স্বীকার করে নিতে হবে এবং এখানে বিতর্কের আসলে কোনো অবকাশ নেই। এবং আমি মনে করি না যে বিএনপি চেয়ারপারসন এখানে বিতর্কের কোনো জায়গা রেখে বলছে, কারণ উনি এমন একজনের 3 বারের প্রধানমন্ত্রী তো উনি বটে, তাছাড়া একজন সেক্টর কমান্ডার স্ত্রী, উনি এমন একজনের স্ত্রী যিনি মুক্তিযুদ্ধের ঘোষক এবং যিনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে এসেছেন। সুতরাং এই জায়গাটাতে উনি বিতর্ক করবার কোনো প্রশ্ন নাই, কোনো অবকাশও নাই, এটা আমার মনে হয়। স্বপন কিছুটা আছে। মুক্তিযুদ্ধের ঘোষক, এই শব্দগুলো খুব কনফিউজিং এবং এখানেই আসলে খুব সুন্দর সুচারুভাবে ন্যাশনকে ডিভাইড করার একটা পরিকল্পনা এই রাজনীতিতে, এবং এটাই গত 44 বছর ধরে হয়ে আসছে এখানে, এবং এটাই দুঃখজনক। এখানে
আমরা জিয়াউর রহমান একটা সেক্টরের কমান্ডার ছিলেন, উনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন বঙ্গবন্ধুর হয়ে। কথাগুলোকে আরো সুন্দরভাবে, যেগুলো প্রকৃত সত্যি, এগুলোই বলা উচিত। যেমন আমরা যখন স্কুলের বই পড়েছি তখন আসলে ওই স্বাধীনতার ঘোষকে সেখানে বঙ্গবন্ধু কোথাও ধারে কাছেও রাখা হয় না ওই বইগুলোতে। অর্থাৎ বিভিন্ন সময় এসে দেখা গিয়েছে কি 5 বছর আজকের এই ইতিহাস শিখছে, আবার পরের 5 বছর আরেকবার নতুন করে ইতিহাস হয়ে গেছে বিষয়গুলো। ব্যাপারগুলোকে আসলে পরিকল্পিতভাবে কনফিউজ করা হয়েছে এবং একটা জেনারেশনকে স্পয়েল করে দেওয়া হয়েছে এবং সেই জিনিসগুলো আবার ঘটে। কিন্তু আজকের সেই সুযোগটা আর এখন আর নাই, কারণ আজকের এই ডিজিটাল যুগে খুব অনায়াসে সত্যি কথাগুলো ইজিলি সার্চ করে বের করা যায়। তো আমি যে জায়গাটা বলতে চাচ্ছিলাম যে একজন 3 বারের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের হটকারী বক্তব্য আসলে আসা উচিত না, যেটা আসলে নেশনকে আবারও সংশয়ের মধ্যে ফেলে দিবে। উনি যেমন সংশয়ের মধ্যে আছেন, আমাদেরকে আসলে সংশয়ের মধ্যে ফেলে দিবে। তো এটা ওনার এই জায়গাগুলো হওয়া উচিত না। রুবিন ফারহানা, আমি হাসছিলাম আসলে ওনার বক্তব্য শুনে। এখন উনি নিজে যদি সংশয়ের মধ্যে থাকতে চান, এখান থেকে তো কেউ ওনাকে বের করে আনতে পারবে না। সংশয় যদি উনি তৈরি করতে চান, তাহলে তো স্বপন সাহেবকে কেউ সংশয় থেকে বের করতে পারবে। উনি কোনো সংশয় তৈরি করেননি। আমি পরিষ্কার ভাষায় বলেছি উনি কি বলতে চেয়েছেন। উনি বলতে চেয়েছেন যে একটি পরিষ্কার তালিকা থাকা দরকার, যেটা আমি প্রথমেই বলেছিলাম। এই যে তালিকাটা নাই, সেই কারণে দেখা যায় যে মুক্তিযোদ্ধাদের বয়স বাড়ানো হলো, সাথে সাথে হাইকোর্টে গিয়ে 100টা রিট ফাইল হয়ে গেল। ওই রিটের মধ্যে কোয়েশ্চেন অফ ফ্যাক্ট হচ্ছে উনি মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা নন। কারো কাছে দেখা গেছে সেক্টর কমান্ডারের সার্টিফিকেট আছে, কারো কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সই করা সার্টিফিকেট আছে, মানে এক একজনের কাছে এক এক সার্টিফিকেট আছে। এবং আপনি নিজেই বলছিলেন যে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন যারা যে কোনো কারণেই হোক নিজেরাই তালিকাভুক্ত হতে চাচ্ছেন না। তো এইসব কারণেই তো এত কনফিউশন। এবং আমাদের শুধু তাই না, যখন যে দল ক্ষমতায় আসে দেখা যায় যে সেই দল তার পছন্দের বা তার দলের অনুগত যে নেতা বা কর্মী তাকে মুক্তিযুদ্ধের তালিকায় দেবার এক ধরনের প্রচেষ্টা আমরা দেখি। এবং এগুলো সবই কিন্তু ইতিহাস বিকৃতির অংশ। ইতিহাস কিন্তু একদিনে বিকৃত হয় না স্বপন সাহেব, এটি ধীরে 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 একটির পর একটি ঘটনার পরে এই ধরনের একটি বিকৃতি তৈরি হয়। আজকে অলি আহাদ সাহেবকে মুছে দেওয়া হয়েছে ইতিহাস থেকে, একদিনে অলি আহাদ সাহেবকে মুছে দেওয়া যায়নি। কিন্তু মোছার একটি প্রচেষ্টা হয়েছে। আমার খুব দুঃখ নিয়ে বলতে হয়, ইভেন যখন স্বৈর শাসক এরশাদ ছিল, যিনি অলিয়াদ সাহেবকে তার 10 বছরের শাসনে 4 বছর জেলে রেখেছেন, 5 বছর জেলে রেখেছেন, তিনিও যখন 21শে ফেব্রুয়ারি আসতো অলিয়াদ সাহেবের বিরাট পোর্ট্রেট থাকতো আপনার বাংলা একাডেমিতে। কিন্তু আজকে যখন স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আছে 8 বছর, অলিয়াদ সাহেবের একটা ছবি আমি দেখি না বাংলা একাডেমিতে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে আমি যাই আশা নিয়ে, অলিয়াদ সাহেবের ছবি থাকার কথা, অনেকের ছবি আমি দেখি, অলিয়াদ সাহেবের ছবি থাকে না। অলিয়াদ সাহেবকে ছাড়া আপনারা ভাষা আন্দোলনের ইতিহাস লিখতে পারবেন? অঞ্জন রায় পারবেন না। 52 সাল ছাড়া 71-এর জন্ম কি হতো না। এটাই ইতিহাস, এটাই সত্য। অলিয়াদকে আপনারা মুছে দিয়েছেন দীর্ঘ সময়ের জন্য, যার যা পাওনা তাকে সেটা দিতেই হবে। আসলে দীর্ঘ সময় পর্যন্ত বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছবার একটি চেষ্টা হয়েছিল, যেটা স্বপন সাহেব বলছেন, কিন্তু পেরেছে কি ইতিহাস থেকে মুছতে? আমি একটু শেষ করব, রঞ্জিত আমাকে 1 মিনিট সময় দেন। আমি এই কারণে বলছিলাম যে কেন এগুলো সংশয়ের মধ্যে ফেলে দিচ্ছে নেশনকে। আমি বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, ওনার জন্মদিনের কথাটাই বলি, যিনি ব্যারিস্টার মজিদ আহমেদ তার বইয়ে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমি বইটি গতকালকে পড়েছি, যেটি এই বইমেলায় আসবে। উনি বলেছে উনি ইচ্ছা করলে জন্মদিনটা একদিন আগেও করতে পারতেন বা একদিন পরেও করতে পারতেন, কারণ ওনার ওই জন্মদিনটাই আসলে কোনটা যে প্রকৃত জন্মদিন এটাকে বারবার কাটছাট করে ঠিক করা হয়েছে। যেটা রুমিন বলছেন, যখনই কেউ ক্ষমতায় আসে তার ক্ষমতার জন্য অনেক কিছুই করা সম্ভব, এবং সেটা উনি করেছেন, উনি এটা দেখিয়েছেন। 15ই আগস্টে উনি ওনার জন্মদিন কি করে পালন করেন। সুভাষ সিংহ, আমি আপনার কাছে আসছি। রুমিন হয়তো রাজনৈতিক কথা অনেক বলেন টকশোতে, উনি কিন্তু ওনার একান্ত ব্যক্তিগত দুঃখের একটি জায়গা সামনে। আমি কোনোদিন বলিনি না, ব্যক্তিগত দুঃখ কথা তিনি বলছেন, এটার জন্য আপনি নিজেও বইমেলার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, উনি নিশ্চয়ই আমাকে এই প্রসঙ্গে ধন্যবাদ জানাবেন, কারণ এই প্রসঙ্গটা আমি তুলেছি। আমি জানাই, নিশ্চয়ই জানাই। আমি প্রাসঙ্গিকভাবে কথা বলবো এবং সতর্ক থাকবো যাতে আমি কথা ঠিক মতো বলি। আমি খুব অবাক বিষয় লক্ষ্য করি, যখন বাংলাদেশে এই কথাগুলো অনেকে বলবার চেষ্টা করেন না। সেকেন্ড প্রক্লামেশন ঘোষণা অনুযায়ী, আমার লেখার থেকে উল্লেখ করছি, আমি এটা আমার খুব বড়টা লেখা ছিল, সংবিধানের 122 অনুচ্ছেদ তুলে দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব। তুলে দিয়ে কি করেছিলেন? দালালদের ভোটার করার সুযোগ করে দিয়েছিলেন। এই যে আপনি বললেন যে এই যে প্রেক্ষাপটগুলো তো এমনি হয়নি, আপনি প্রোক্লামেশন আরেকটি অর্ডারে উল্লেখ করে দেওয়া হলো, নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধানের যে 66 অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের কিছু অংশ তুলে দেওয়া হলো। লক্ষ্যটা কি ছিল? বলা হলো 1976 সালের 16ই জানুয়ারি নাগরিকত্ব যারা ফেরত পেতে চান তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
যে প্রজ্ঞাপন দেওয়া হলো আপনারা আবেদন করতে পারেন। আজকে ব্যারিস্টার রহিম ফারহানার কষ্টটা বুঝি আমি, এবং তার দক্ষতাকে আমি প্রশংসা করব। নিজের বাকচাতুর্য দিয়ে তিনি অনেক কিছু ঢেকে রাখবার চেষ্টা করছেন এবং একটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং সেটি সফল, একাত্ম সফল আপনি, ধন্যবাদ আপনাকে। এবং এই যে আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার ছোট একটা গল্প মনে পড়লো, যে এক ছেলে বিলেতে গিয়েছিলেন, মানে ওনার মতন ব্যারিস্টার পড়তে গেছেন কিনা জানি না, বিলেতে গিয়েছিলেন। বিলেতে যেয়ে তিনি মেম বিয়ে করে আনছেন। এই কোন পরে বাড়িতে যখন এসেছেন, অজপাড়া গায়ে, অনেক আগের ঘটনা, তো সেখানে ছেলের বাবা কয়লা দিয়ে দাঁত মারছিল, মাঝতে মাঝতে হাঁপানির রোগ ছিল, তার হাঁপানির টান উঠেছে, মুখ দিয়ে কালো ফেনা বেরোচ্ছে। তখন ওই মেম সাহেবের মাথার মধ্যে প্রশ্ন এসেছে যে অনেক ফেনা দেখেছি, কালো ফেনা করতে গিয়ে আসলো, বলছে হোয়াট ইজ দিস, জিজ্ঞেস করছে তার ছেলেকে, তার হাজব্যান্ডকে, বলছে মাই ফাদার অরিজিনাল কালার ইজ কামিং আউট। আমার কোনো কোনো কেন মধ্যে হয় রাজনীতিবিদদের তাদের অরিজিনাল কালারটা মনে হয় এইভাবে বেরিয়ে আসে। আমি কোনো দোষারোপ করছি না কোন রকম, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন, এবং আজকের অনেক ভুল ত্রুটি আমাদের আছে, আমাদের অনেক কিছু নিজেকে গা বাঁচানোর জন্য অনেক কথা বলি, নিজেকে সামনের দিকে লাভবান করার জন্য অনেক কথা বলি, আমরা এই কথা কি ভুলে যাই, রক্ষার জন্য বলি আমরা কি ভুলে যাই 1970 সালের নির্বাচনের যে নির্বাচনটি হয়েছে তার পরবর্তীতে যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেই মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা, তাদের ওই পদে শূন্য ঘোষণা করে একটি নির্বাচন করবার চেষ্টা করেছিল পাকিস্তানিরা। সেই নির্বাচন প্রধান কমিশনার ছিলেন বিচারপতি সাত্তার। এই তথ্যটি আজকের কোন প্রবন্ধক, কোন গবেষক কিন্তু খুঁজে বের করেন না। তাকে প্রত্যেকে ইন্দুরে গর্ত থেকে তুলে নিয়ে এসে আবার কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি করা হয়েছে। ইতিহাস বড় জটিল এবং খুব নির্মম। এইগুলো ব্যারিস্টার তুহিন ফারহানারা আজকে যারা নতুন প্রজন্মের, আমি স্যালুট জানাই, তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বাইরে কথা বলেন না। কিন্তু সংশয়টা ওখানে থেকে যায় যখন রাজনীতিবিদরা ভুল করেন, সেই ভুলটাকে তারা নানা রকমের কৌশল দিয়ে নিজের বাকচাতুর্য দিয়ে সমর্থন করতে যান। এটাই আমার কাছে দুঃখ লাগে। কিন্তু সুভাষ দা, আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনি বাংলা একাডেমির একজন সদস্য হওয়া সত্ত্বেও কেন অলি আহাদের ছবি দীর্ঘ সময় ওখানে 8 বছর টানানো হন? এই সরাসরি প্রশ্নটা অঞ্জনদা করেছিলেন যে আমি আমার ব্যক্তিগত একটি দুঃখের জায়গা আজকে মিডিয়াতে শেয়ার করলাম, যেটা আমি কখনো করি না। আপনি বলেন কেন অলি আহাদকে মুছে ফেলার এই চেষ্টা, কেন বলেন? আপনি এই কষ্টটুকু বলছেন, তাহলে একজন অলি আহাদের মেয়ে হিসেবে আপনার যে কষ্ট, আজকের বর্তমান প্রধানমন্ত্রী তার কি কষ্ট? আমরা ছোটবেলায় পড়েছি না, আপনি পড়েছেন, আমি পড়ে জানি না, আপনি তো আপনার ইংরেজি বেশি পড়েছেন, আমরা তো বাংলা বেশি পড়েছি। তা আমাদের ওখানে ছিল যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংস। আমি এই যে এই ব্যাপারটা আমি কোন দোষারোপ করছি না, কোন যাতনা থেকে ওনাকে মোছা বলেন না। খালেদা জিয়া দুর্বল হলে বাংলাদেশের এই যে অন্ধকারের যে শক্তি, যে শক্তিকে নানা কারণে নিজের, আমি আপনার কাছ থেকে উত্তরটা পেলাম না। আমি আপনাকে কথা দিচ্ছি, আগামী ফেব্রুয়ারি মাসে আমি বইমেলার যে পরিচালনা থাকবে, বলে রাখি এই স্বৈরাচারী আমাকে শুনতে দেন, ছবি ওনার হাতে থাকতো। আপনি কথা দিচ্ছিলেন, আরেকটা বিষয় আমি একটু শেয়ার করব। সুভাষদার বক্তব্যটা শুনে উনি কি কথা দিতে চেয়েছিলেন? কৌশলে কিন্তু বাক্যাতুর্য দিয়ে সুভাষদা আপনি বলেছেন, আপনার এই কৌশলটা কিন্তু ভালো কৌশল। আমি বলছি যে অলি আহাদের কোনো ইতিহাস বাংলা একাডেমি বিকৃত করেনি। কি হচ্ছে আপনি মনে হয় ঠিক মতো ওইভাবে দেখতে পারেননি। আমি প্রতিটা কোণা কাঞ্চি ঘুরে দেখেছি। শোনেন, রবীন্দ্রনাথ বলতেন না যে বলার প্রতিভা না, শোনার প্রতিভা থাকা দরকার। নিশ্চয় শোনার প্রতিভা থাকবে। আপনি দেখবেন, আপনি 1 ফেব্রুয়ারি থেকে আমি আপনার সাথে থাকবো, আপনাকে আমি দেখাবো কোথায় অলি আহাদ আছে। আমার বক্তব্য শেখানো যদি নাও থেকে থাকে, এটা অন্যায় কাজ হয়েছে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। আমি বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে সামান্যতম প্রশ্ন তোলা, এটা আমি মনে করব যুদ্ধ অপরাধের জিনোম কোড যেটা বলি আমি, প্রায় ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যে রয়ে গেছে, এটা কিন্তু দূর করতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আপনার ক্ষোভের জায়গাটিতে কিন্তু সুভাষদা ব্যাখ্যা দিয়েছেন যে আগামী বইমেলাতে আপনি নিশ্চয়ই যাবেন, দেখবেন। একটা লাইনে এটার ব্যাখ্যা হয় না, এত বছর হয়নি কেন? আমি জানতে চেয়েছিলাম এত বছর হয়নি কেন, তাহলে আরো বলি। জানতে চাই যে প্রধানমন্ত্রী কেন করা হয়েছিল, আমাদেরও জানতে চাই যে আগরতলা ষড়যন্ত্র মামলা যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যাদেরকে নির্যাতন করেছিলেন লেফটেন্যান্ট মুস্তাফিজ, সেই মুস্তাফিজ কি করে খালেদা জিয়ার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী হন? এই প্রশ্ন তো অনেকগুলো রয়ে যাবে। এই প্রসঙ্গ তুলছি না। আজকের গতকালকে ডিসেম্বরের এই বিজয় দিবসের এই মাসে যদি বেগম খালেদা জিয়া বলেন যে মুক্তিযুদ্ধে এত লোক শহীদ হয়নি,
এটা ভাবা উচিত। এটা কিন্তু আমাদেরকে এত লোক শহীদ হয়নি কথাটা সেটা নয়। উনি বলেছেন হ্যাঁ বলেন মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে খালেদার সংশয়, কোট আনকট এক্স্যাক্টলি উনি বলেছেন প্রকৃত সংখ্যাটি নির্ধারণ করতে হবে, যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম একটি তালিকার কথা এসছে। আর বাকচাতুর্যের কথা বলছেন সুভাষ দা, ওটা আমি আপনার কাছ থেকে শেখার আপ্রাণ চেষ্টা করছি বহুদিন যাবত, আজও আপনার মতো পারিনি। যাই হোক, তো যে কথাটা বলছিলাম যে যেই তালিকাটির কথা সেটা যদি হয়ে যায় তাহলে এত বিতর্কের আর কোনো জায়গা থাকে না। আর যদি সেটি না তৈরি হয় তাহলে শুধু 44 বছর নয় 88 বছর পর্যন্ত কি তারপরেও এই বিতর্ক চলতেই থাকবে। আর মুক্তিযুদ্ধের আপনার জন্মেরও 5 বছর আগে বঙ্গবন্ধু মারা গিয়েছেন আমি যদি ঠিক জেনে থাকি, এবং 75 পরবর্তীতে যেভাবে মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে যেভাবে কাটাছিড়া হয়েছে, যেভাবে 9-6 করা হয়েছে, যেভাবে বিভিন্ন রকম সেই রাজাকার আল বদর আল শামসদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা এত সহজ কাজ না। আমি আশা করব আপনাদের নতুন প্রজন্মরা আপনারা প্রতিবাদ করবেন। এত না, নিশ্চয়ই এত সহজ কাজ নয়, প্রতিবাদের বিষয় না, আমার মনে হয় এখানে কাজ করবার বিষয় আছে। আর এত সহজ বিষয় নয় বলেই তো 71 থেকে 75 আপনারা ছিলেন, 72 থেকে 75, 96 থেকে 2001 ছিলেন, 2001 থেকে 96 থেকে 2001 ছিলেন, 2008 থেকে অদ্যাবধি আছেন। এত বছর ধরে ক্ষমতায় আছেন, কি কাজটা আপনারা করলেন? যেই চেতনার উপর আপনাদের দল দাঁড়িয়ে আছে, যেই চেতনার উপর আপনারা এতদিন ধরে ক্ষমতায় আছেন, সেই চেতনার জন্য আপনারা কি কাজটা করলেন আমি বুঝতে পারলাম না। আর মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র, সেই গণতন্ত্রকে হত্যা করে তো এই সরকারের যাত্রা শুরু না। যুদ্ধ আমি শেষ করি যুদ্ধাপরাধীর কথা বলছেন, আওয়ামী লীগ কি যুদ্ধাপরাধী থেকে মন্ত্রী করেনি? মওলানা নুরুল ইসলামকে মন্ত্রী করেনি? প্রতিমন্ত্রী মওলানা নুরুল ইসলামকে করেনি? আমি শেষ করি। মওলানা ইসলাম রাজাকার আল বদর আল শামস ছিল না, 100 বার ছিল। যখন আপনাদের সঙ্গে থাকে তখন কেউ রাজাকার হয় না, যখন আপনাদের সঙ্গে না থাকে তখন সে রাজাকার হয়। কিন্তু বলবো না যে প্রসঙ্গ কোনো কথা আসে না। মওলানা নুরুল ইসলাম শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন, তাতে কিন্তু উনি রাজাকার ছিলেন না। শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু উনি রাজাকার ছিলেন না। আমি বললাম তিনি রাজাকার ছিলেন না, কারণ উনি আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন, এই জন্য উনি রাজাকার ছিলেন না। যদি আওয়ামী লীগের মন্ত্রী না হতেন তাহলে উনি অবশ্যই রাজাকার হতেন। যখন আওয়ামী লীগ জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করে তখন জামাত যুদ্ধাপরাধী হয় না, কিন্তু যখন বিএনপি জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করে তখন আমি শেষ করি কথা। আপনি যখন কথা বলেছেন তখন আমি কথা বলিনি। সংসদের মধ্যে আন্দোলনকে বোঝায় যখন কথা বল কিন্তু আমার মনে হয় আমরা একটু স্বপনের কাছে যে না আমি শেষ করি, আমাকে কথাই বলতে দেওয়া হয়নি, আমাকে কথাই বলতে দেওয়া হয়নি। শেষ করব। আমি অনুরোধ করব রিপিটটি দেখা। যখন আওয়ামী লীগ জামাতের সঙ্গে জোটবদ্ধ আন্দোলন করে, যুগপৎ আন্দোলন করে, তখন জামাত রাজাকার হয় না। আর যখন নির্বাচনী জোট হয় বিএনপির সাথে তখন জামাত রাজাকার হয়ে যায়। এখানেই হচ্ছে মুশকিলটা। যুগপৎ শব্দটির অর্থ কি? এই স্বপন আপনি বলেন। মানে জামাতের সাথে আওয়ামী লীগের যে আন্দোলন হয়েছে, সরকার বিরোধী যে আন্দোলনটা হয়েছে, সেটা হচ্ছিল যে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে। সেটা কিন্তু জামাত তার প্ল্যাটফর্মে করেছে, আওয়ামী লীগ তার প্ল্যাটফর্মে করেছে, বাট সেটা বিএনপির বিরুদ্ধে ছিল। এবং সেটাকেই রুমিন বলতে চাচ্ছিল যে একসাথে আন্দোলন হয়েছে, এটাকে যুগপৎ মিন করছে। কিন্তু বিএনপি যে আন্দোলন করছে, ওই যে আপনার রাজাকারদের হাতে ফ্ল্যাগ তুলে দিচ্ছে, রাজাকারদের মন্ত্রিসভায় বসাচ্ছে, সেই আন্দোলন বা সেই জাতীয় আন্দোলন। ছোট্ট উদাহরণ আপনাকে সময় কেড়ে নিচ্ছি আমি। এই যে 5 জনের নির্বাচন ব্যারিস্টার তুহিন ফারহানা চাইনি। মানে আমি খুবই লজ্জিত, প্রচুর সরি। আমি বলি আমি সত্যি দুঃখিত। আমি এই 5 জনের নির্বাচন রহিন ফারহানাও চাননি, বাংলাদেশের সুশীল সমাজের এক অংশ চাননি, জামাতে ইসলামে যারা মানুষ পুড়িয়ে মেরেছে তারাও চায়নি। তাহলে এটাকে যুগপৎ আন্দোলন? সুশীল প্লাস বিএনপি প্লাস জামাত আমি যদি প্রশ্ন করি তাদেরকে যুগপৎ আন্দোলন? এটা হচ্ছে ওই যে ওই খুব সুন্দরভাবে একটা বিভেদ তৈরি করার এবং মানুষকে কনফিউজ করার রাজনীতি আগাগোড়াই তাই করেছে এরা, এবং এরা করবে এটা, এবং এই করতে করতে একটা সময় এরা নিঃশেষ হয়ে যাবে, এবং তাই হচ্ছে। মানে যত এবং দেখা গেছে যেই এই 44 বছর পরও যে রাজনীতি তাদের করা উচিত, আমি আবারও বারবার বলতে চাচ্ছি উন্নয়নের রাজনীতি, তার ধারে কাছেও এরা নাই। কি সব মানে উদ্ভট সব ইস্যু নিয়ে হঠাৎ করে একটা ওহী নাজিল করবে, এটা নিয়ে কয়েকদিন হাউকাউ করবে, এবং দেখা গেল যে একটা পার্টিকুলার সময় চেষ্টা করবে। সমন ভাই আপনাকে আজকে বারবার বিরক্ত করছে, কারণ ব্যারিস্টারকে বিরক্ত করা যায় না, তো আপনার কাছে বিরক্ত করছে, আপনার সময় নিচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনাটুকু কিন্তু স্বয়ংভূ না, এটা কিন্তু প্রতি মুহূর্তের প্রতিপালনের বিষয়, চর্চার ব্যাপার।
সেই চর্চা থেকে বিএনপি সরে এসেছে বলে আমার যত বিক্ষোভ, যত ক্ষোভ। দ্যাট হোয়াট আই মিন। এখানে এটা কোনো ব্যাখ্যা, এটা একটা নতুন করে একটা ফরম্যাট আনবে তারা, এনে বলবে আজকে যেটা বললো খালেদা জিয়া, এবং রুবিন বারবারই যেটা বোঝানোর চেষ্টা করছে যে উনি হয়তো অন্যভাবে বলেছে, কিন্তু ওনার এটা কোনোভাবে বলা ঠিক হয়নি। আজকে তাদের উচিত এখন পৌর নির্বাচনে কনসেন্ট্রেট করা, একটা নির্বাচন জায়গায় থেকে আমরা যাদেরকে শ্রদ্ধা করি তাদের পক্ষে তাদের প্রতিটি বাক্যকে আমরা অনুসরণ করতে চাই, এবং সেই জায়গা থেকে এই ধরনের প্রশ্নগুলো যখন ওঠে তখন আমাদের হোঁচট খেতে হয়। না, এখানে হোঁচট খাবার কিছু নেই। কথাটা হচ্ছে আপনারা ইচ্ছাকৃতভাবে যদি বিকৃত করবার চেষ্টা করে তাহলে হোঁচট কেন, আপনারা পড়ে পাও ভেঙে ফেলতে পারেন। সেটা না, এখানে যে তালিকার কথা বলছো, তালিকা তো আছে রুমিন, তালিকা আছে না? কোথায় তালিকা? তালিকা এখন বিএনপির মন্ত্রণালয়, সেখান থেকে রাজাকারদেরকে বাদ দেওয়া হয়েছে, সেই তালিকা খালাচ্ছে। উনি তো বলেছেন আজকে উনি বলেছেন যে যাদেরকে বাদ দেওয়া হয়েছে উনি তাদেরকে আবার তালিকাভুক্ত করবেন। এক্স্যাক্টলি, এই জন্য উনি বলেছেন। আমি বললাম যখন যে দল ক্ষমতায় আসে তারা তাদের পছন্দ মতো লোকের কাছে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে দেয়। তাদেরকে তালিকাভুক্ত বলেছিলাম যে একটা না ৭৫ পরবর্তী কাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে? না না না, আমাদের কোনো তালিকা নেই। জিয়াউর রহমান কাদেরকে তালিকাভুক্ত করেছে? 30 লক্ষ শহীদ হয়েছে, আপনি 30 লক্ষের তালিকা দেন আমাদের। তালিকা 30 লক্ষ তালিকা, ডু ইউ রিয়েলি নিড দ্য 30 লক্ষ লোকের তালিকা কেন দরকার? না হলে তার মানে আপনি কি এই সংখ্যাটিকে বিশ্বাস করেন না? না হলেই তো এই বিতর্ক হচ্ছে, এই বিতর্ক হচ্ছে বলে না না ভিতর বার্গম্যান তৈরি করেছে। হু ইজ বার্গম্যান? রাখেন, সে কি এই দেশের জন্য যুদ্ধ করেছেন? বার্গম্যান তৈরি করেনি, বিতর্ক আপনারা তৈরি করছেন, বিতর্ক আপনারা তৈরি করছেন, বিতর্ক কোনো বার্গম্যান তৈরি করেনি। বার্গম্যানের কথা ইস্যু হয়ে যায় কেন? এখন আর ইস্যু হয়ে যায় তালিকা রাজাকার আর আলবদররা নাই। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ ইস্যু হয়ে যায় বলেই এই তালিকাটা এতটা জরুরি, ইস্যু হয়ে যায় বলেই এই তালিকাটা এতটা জরুরি এখন স্বাধীনতার। তার মানে আপনি মনে করছেন যে এই তালিকা যতদিন প্রণয়ন না হবে ততদিন 30 লক্ষের বিষয়টি নিয়ে প্রশ্ন করাটা সঙ্গত বা উঠতেই পারে? এটা আমি কিছুই বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি এই ধরনের প্রশ্ন উঠছে, এটাই বাস্তবতা। কে উঠছে? যিনি উঠাচ্ছেন উনি 3 বারের প্রধানমন্ত্রী, উনি কেন এটা সলভ করলেন? এবং শুনে 3 বারের প্রধানমন্ত্রী শুধু নন, আরেকবার ইলেকশন দিয়ে দেখেন উনি আবার হইতে পারে, গণতান্ত্রিক পরিবেশে হইতেই পারে। সেটা নিয়ে তাহলে শুনেন, না না তাহলে উনি কেন এই প্রশ্ন আজকে তুলবেন? তার মানে জনগণের ভোট তার সঙ্গে আছে, সেটা সেইজন্য তিনি ইলেকশন করছেন না, সেইজন্য উনি ইলেকশন করছেন না, তাই না? না, সেজন্য আপনারা ইলেকশন দিচ্ছেন না, ইলেকশন করছেন না। এখন কেন উনি পৌর নির্বাচন ইলেকশন করছেন? ওয়াই? বিকজ শোনেন, পৌর নির্বাচনে যদি ইলেকশন না করতো আপনারা আবার ওই একই কথা বলতেন যে উনি হেরে যাবেন ভাবছেন বলে উনি ইলেকশন করছেন না। আপনাদের যদি সাহস থাকে এই ইলেকশনটা তো আগে করা উচিত ছিল। 55টি আসলে নির্লজ্জের মতো ভোট ছাড়া বসে না থেকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আচ্ছা, এই যে পৌর নির্বাচনের কথাটা তুললেন, এই পৌর নির্বাচন নিয়েও কিন্তু প্রতিদিন বিতর্ক হচ্ছে এবং দেখা যাচ্ছে যে নির্বাচন তাদের যে নির্বাচনের প্ল্যাটফর্ম কি ছিল? আমরা দেখেছি যে বিকাল পর্যন্ত কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা 20 দলীয় জোট বলেছিল যে এই নির্বাচনটি নিরপেক্ষ হচ্ছে না, কিন্তু বিকাল 4:30 পর্যন্ত গত 5টি সিটি কর্পোরেশন নির্বাচন, এবং পরবর্তীতে জেতার পর কিন্তু আবার দেখলাম যে জনগণকে অভিনন্দন জানানো হলো। আমরা তো জেতার পরে এটাও দেখলাম যে যখন বিএনপি প্রার্থীরা জিতে আসলেন তখন তাদেরকে ধীরে ধীরে কিভাবে কাজ করতে না দিয়ে সরিয়ে দেওয়া হলো। আমরা এটাও দেখলাম 29 দেখুন, আমি যদি কথা বলতে না তাহলে তো মুশকিল। আমরা তো এটাও দেখলাম যে 29শে এপ্রিল যে নির্বাচনটা হলো সিটি কর্পোরেশন, সেখানে কি ব্যাপক কারচুপি করা হয়েছে। আমরা দেখলাম উপজেলা পরিষদ নির্বাচনগুলোতেও কিন্তু একই কাণ্ড ঘটেছে। তো সুতরাং এই নির্বাচন কমিশনকে নিয়ে তো প্রশ্ন আছেই। তাহলে বাংলাদেশের প্রশ্ন ছিল না এমন একটি নির্বাচন কমিশনের কথা বলেন? কিন্তু এইরকম প্রশ্নবিদ্ধ এইরকম প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন, কিন্তু আপনারা যারা রাজনীতি করছেন আপনারা কিন্তু কখনো বলছেন না নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা। যেমন সার্চ কমিটিতে কেন নাম দেওয়া আমরা দেখিনি। এই বিষয়ে আমি আপনার সঙ্গে একমত না অঞ্জনা, এই বিষয়ে আমি একমত। আমি বারবারই বলেছি যে যখন যে দল ক্ষমতায় এসছে তারা যে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন গুলো, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, সেটাকে শক্তিশালী যদি না করা হয় তাহলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। 10 সেকেন্ড সুভাষ সিং রায়। না, আমি বলছি যে আপনি যে প্রশ্নটা করেছেন আমি প্রাসঙ্গিকভাবে বলি, আবার মানে অন্যদিকে ঘোরাচ্ছি না। আমি দেখবেন যে আপনি বললেন না যে কোনটি নির্বাচন হয়েছিল, 1979 সালে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে 5টার সময় রেজাল্ট, নির্বাচন শেষ হয়েছে, 5:15 রেজাল্ট এসেছে চন্দনা আইস থেকে, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বিজয়ী হয়েছেন। এবং তখন চট্টগ্রাম থেকে ঢাকায় টেলিফোন করতে ওই প্যাডেল ফোনে লাগতো 2 ঘন্টা। অর্থাৎ নির্বাচন যে কি ছিল সেটা খুব বাংলাদেশের মানুষ জানে। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম নির্বাচনে সরাসরি এফেক্ট হয়েছে অলি আহাদ সাহেবের উপরে, যিনি দাঁড়িয়ে ওনার আসন থেকে জেতার পরে সর্বোচ্চ পর্যায় থেকে ফোন করে বলা ছিল কি অলি আহাদ জিতলি না,
ওনাকে বসিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং নির্বাচনের কারচুপি সেই 73 এটা কি একটা কৌশল, শেষ মুহূর্তে এমন একটি কথা বলবে যে নিয়ে কথা বলে বিতর্ক সময় নেই। ওই যে সেটা কথা বলবো, ডকুমেন্ট দেখাবো, তাতে সময় নাই। ধন্যবাদ, আবারও কথা হবে। ধন্যবাদ সুভাষ সিংহ রায়, ধন্যবাদ মীর মোবাশ্বের আলী স্বপন, ধন্যবাদ রুমিন ফারহানা। সম্মানিত দর্শক, আজকের আলোচনা এই পর্যন্ত। যেটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা কিছু মৌলিক জায়গায় খুব পরিষ্কার থাকতে চাই, সেই মৌলিক জায়গাটি অবশ্যই 1971, এবং সেই বিষয়ে যখন আমরা যাদের সম্মান করি, সম্মান করতে চাই, তাদের কিছু কিছু হয়তো তিনি কি বলতে চেয়েছেন সেটি বোঝার মতো অত উচ্চতর সাংবাদিক আমি নই বা গণমাধ্যম কর্মী আমি নই, কিন্তু আমি যেটুকু বুঝছি তাতে এক ধরনের কনফিউশন যদি ক্রিয়েট করে, সেটি লজ্জার, সেটি বেদনার, এবং সেই জায়গাটি না হওয়া শ্রেয়। শুভরাত্রি।